সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় অভিনেতা সুজাত শিমুলের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির ইএমকে সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে আমরা মেয়েরা শিরোনামে দলীয় চিত্রকলা প্রদর্শনী। সকাল 9:30 থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 22 মার্চ পর্যন্ত। ডেইলি স্টার বেঙ্গল আর্ট প্রিসিংটে প্রদর্শিত হচ্ছে শহরনামা শিরোনামে শিল্পকর্ম প্রদর্শনী। সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা এই সময় প্রদর্শনী চলবে 16 মার্চ পর্যন্ত। ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে আর.এ. কাজলের একক চিত্রকলা প্রদর্শনী ওয়েল হেড। বিকাল 3টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 18 মার্চ পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির অনুষ্ঠান মালার রাতের আয়োজনে। সন্ধ্যা 6:45 থাকছে পাপেট শো হাতুড়ে ডাক্তার। ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের একটা মজার গল্প বলবো। এক ছিল, আরে কে হাসে? আমি তোর আমরা গান করি, গান করি, চলো গান করি। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নতুন যৌবনেরই দূত। রাত 8:20 দেখবেন কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় রান্না বিষয়ক অনুষ্ঠান তেল প্লাস্টিক রান্নাঘর। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস। রাত 9:40 প্রচার হবে নঈম ইমতিয়াজ নিয়ামুলের পরিচালনায় ধারাবাহিক নাটক কাগজের ফুল। তোর ডিম ব্যাপারে কিন্তু ভালো ইন্টারেস্টিং মানুষ। আচ্ছা, তুই সবকিছুতে ওই ডিম ব্যাপারীকে কেন টেনে আনিস? কারণ লোকটাকে দেখার পর আমার গ্রাম সম্বন্ধে ধারণাই চেঞ্জ হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব ডাকছেন কেন? চেয়ারম্যান সাহেব ডাকছেন কেন? আমার বিচার করতে ডাকছে। চলেন, আপনিও চলেন সাথে। আচ্ছা আচ্ছা, আমি সবকিছু বুঝতে পারছি। রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার সময়সূচি। এবার আলাপচারিতা। এনটিভিতে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ভালোবাসা কারে কয়। নাটকটিতে অভিনয় করেছেন অভিনেতা সুজাত শিমুল। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় অভিনেতা সুজাত শিমুল। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? এই মুহূর্তে বেশ ভালো, কারণ খুব ভালো একটি অনুষ্ঠানের সঙ্গে কিছু ভালো মানুষ এবং ভালো কিছু কথাবার্তা বলা হবে এই জায়গায় একসঙ্গে। অনেক কিছু শেয়ার করা হবে এবং আমরা অনেক কিছু শুনতে পাবো, সেজন্যও কিন্তু আমরা অনেক এক্সাইটেড। তো এনটিভিতে তো প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ভালোবাসা কারে কয়, যেটি পরিচালনা করেছেন রুলিন রহমান। তো আপনি কিভাবে এই নাটকটির সাথে সম্পৃক্ত হলেন বা কবে থেকে? সম্পৃক্ত হলাম নাটকের শুরু থেকেই। তো এই নাটকের যে ক্যারেক্টারটি সেটি একটু অন্যরকম, যে আমার যা বয়স বা আমার যে সহজাত প্রবৃত্তি বা আমি সেটার একটু বাইরের একটা ক্যারেক্টার, যেটা আমার চরিত্রের নাম হচ্ছে মালেক। একটি মজার সংলাপও আছে, যে সংলাপটি হচ্ছে এই যে আমার নাম মালেক, লোকে বলে ঠেড়া মালেক। মালেকের মমতা দেখেছো কিন্তু ঠেড়া মালেকের ঠেড়ামি দেখোনি। তো এরকম একটি ক্যারেক্টার এখানে হচ্ছে। আমার কো আর্টিস্ট হচ্ছে জুই করিম, জুই ভাবি। তো সেখানে অনেক বেশ মজার কিছু এক্সপেরিয়েন্স আছে, যে একই সঙ্গে মোশাররফ ভাইও আছেন। আবার দেখা যাচ্ছে আমি জুই ভাবির সাথে অভিনয় করছি, ওদিক থেকে মোশাররফ ভাই দুষ্টুমি করে নানা রকম ফাজলামি দুষ্টুমি করছে, সেটা অনেক রকম মজা, অনেক মজা হচ্ছে।
তো এমনিতে তো হচ্ছে আমার ভাবি বা নাটকে দেখা যাচ্ছে আমার কোয়ার্টিস্ট, আমি তাকে পছন্দ করি, ভালোবাসি। সেই ভালোবাসার জায়গা থেকে আমি তার বাসায় যাই বা তার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাই, কিংবা তাকে আমি নানাভাবে প্রপোজ করতে চাই। সব কিছু মিলে অনেকগুলো মজার সেগমেন্ট আছে, সব কিছু এই আর কি। আচ্ছা, এখানে তো আপনার চরিত্রটা সম্পর্কে আমি জানলাম, যেহেতু দর্শক দেখছে এবং বেশ জনপ্রিয় হয়েছে কিন্তু এই ধারাবাহিকটি। আমি গল্পটা সম্পর্কে একটু আপনার মুখ থেকে শুনতে চাইবো যে পুরো গল্পটা আসলে কি। রুলিন ভাই হচ্ছে গল্পের মধ্যে যে জায়গাটা নিয়ে এসছেন যে আমি একজনকে পছন্দ করি, পছন্দকে ঘিরে নানা ধরনের কনস্পিরেসি হচ্ছে, একজন আরেকজনের পেছনে দেখা যাচ্ছে বিভিন্ন রকম জটিলতা তৈরি করছে। এই সব কিছু নিয়েই পাশাপাশি হচ্ছে আমাদের যে সমাজের যেই চলমান যেই সংস্কৃতি গল্পকে ঘিরে এই জিনিসগুলোকে উপজীব্য করেই নাটকটি উনি রচনা করেছেন। আচ্ছা, তো যেটা বলছিলেন যে আপনার নিজের চরিত্রের বাইরে গিয়ে অথবা আপনার থেকে বেশি বয়সের একটি চরিত্রে এখানে অভিনয় করতে হয়েছে, সেটি তো নিশ্চয়ই অবশ্যই চ্যালেঞ্জিং ছিল। এটা করতে কেমন লেগেছে বা নিজের সন্তুষ্টি জায়গাটা কেমন? চ্যালেঞ্জিং এজন্যই কারণ রুলিন ভাই অনেক সিনিয়র একজন ডিরেক্টর এবং তার সঙ্গে এটি আমার প্রথম কাজ। তো আমিও চাইতাম যে সিনিয়র ডিরেক্টর হিসেবে রুলিন ভাইয়ের সঙ্গে একটু কাজ করা, বা রুলিন ভাইয়ের সঙ্গে কাজ করতে গেলে অনেক কিছু শেখাও যায়, কারণ অনেক নলেজেবল একজন ডিরেক্টর, যার ব্যাকগ্রাউন্ডে থিয়েটার এবং অন্যান্য সাংস্কৃতিক অঙ্গনের মধ্য দিয়ে যার পথ চলা। সো সে জায়গা থেকে আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল এবং ভয়েরও ছিল। তো উনি আমাকে হেল্প করেছেন যে ক্যারেক্টারটা এরকম হবে, তুমি যা তা না, আসলে ক্যারেক্টারটা একটু লাউড হবে, বা ক্যারেক্টারটার ডিজাইনটা এরকম হবে, একটু বোল্ড হবে, ক্যারেক্টারটার কস্টিউম হবে এই, আর ল্যাঙ্গুয়েজটা হবে এই, তার ক্যারেক্টারের ফিলসফি এই। তো উনি হেল্প করেছেন, যার কারণে ক্যারেক্টারটা ধরতে আমার জন্য সেই ক্যারেক্টারের জন্য নিজেকে রেডি করতে সুবিধা হয়েছে। এই হচ্ছে ভালোবাসা কারেক্টের অবস্থা। আচ্ছা, তো দর্শকরা আসলে কিভাবে নিচ্ছেন আপনার ক্যারেক্টারটিকে এবং এই গল্পটিকে? আমি প্রথম পর্ব থেকেই আমি প্রথম যে রেসপন্সটা পেয়েছিলাম যে আমার এক চাচা হন, তো উনি নাটকটি প্রথমে ওনার চোখে পড়েছে। তো আমার বলে যে কি তুমি হঠাৎ করে ঠেডা মারলে কবে থেকে হইলা। তো এই যে দর্শক যে আমার ক্যারেক্টার ধরেই যে কথা বলছেন, আমি মনে করি এটি হচ্ছে বড় প্রাপ্তি। কারণ এখনকার সময়ে যে নাটক হচ্ছে বিভিন্ন সময়ে, বা আমরা আগের নাটকগুলোর কথা যদি বলি, আমরা বাকের ভাইয়ের কথা বলি, আমরা নুরুল হুদার কথা বলি, বা আমরা আরো অন্যান্য যেসব ক্যারেক্টারগুলো দেখেছি, চরিত্রগুলো দাগ কেটেছিল এবং মানুষ চরিত্রের নাম ধরে কথা বলতো। তো এখন একটা সময় যে চরিত্রের নাম ধরে কথা বলার সময় সুযোগ মনে হয় দুটোই অনেক কমে গেছে। তো সেক্ষেত্রে আমি একজন এখনও আমি মনে করি অভিনেতা হিসাবে এখনও যথেষ্ট নবীন, এখনও প্রতিটা পদক্ষেপে আমি শিখছি। তো সেরকম একটি জায়গায় একটি কাজে যদি আমার চরিত্র ধরে কেউ একজন কোনো দর্শক ডাকে, এটা আমার জন্য অনেক আনন্দ, এটাই প্রাপ্তি। তো যেটা বলছিলেন সেই প্রসঙ্গের সূত্র ধরে বলতে চাই যে এই সময় আসলে দর্শকদের মধ্যে যে ধারাবাহিক নাটক দেখার প্রবণতা অনেকটাই কমে গিয়েছে। তো সেই হিসেবে আপনি এই নাটকটি থেকে ভালো রেসপন্স পেয়েছেন, অন্যান্য আর কোন কোন নাটকের সাথে সম্পৃক্ত আছেন? এই নাটকটি থেকে আমি ভালো রেসপন্স পেয়েছি এবং এই নাটকটি আশা করছি অনেক দূর যাবে। একই সঙ্গে চ্যানেল কর্তৃপক্ষ নিশ্চয়ই বিষয়টি নিয়ে অনেক বেশি সজাগ আছেন। আর অন্যান্য কাজের মধ্যে ঠিক একইভাবে আমি আরেকটি কাজ খুব রিসেন্টলি শেষ হয়েছে, সেটি হচ্ছে শিশুতোষ ধারাবাহিক। এটির নাম ছিল টিরিগিরি টক্কা। এটি এম আসলাম লিটনের রচনায়, এটি পরিচালনা করেছিলেন তৌহিদ খান বিপ্লব। তো এই নাটকে আমার যে চরিত্রটি ছিল এটি হচ্ছিল মামা, কবি মামা। তো এটার যে আমি যখনই রাস্তায় বেরিয়েছি তখনই দেখা যায় কখনো বাচ্চারা বলেছে যে এই যে মামা, বা কখনো বাচ্চার মারা বলছে এই যে মামা। একদিন দেখা যাচ্ছে যে আমি আমার এক কলিগের সঙ্গে রিক্সায় যাচ্ছি, আমার তানিয়া আপা, আপনারা জানেন তানি আহমেদ, আমাদের অনেক সিনিয়র অভিনেত্রী। তো রিক্সায় দুজনে যাচ্ছিলাম, হঠাৎ করে বলে যে দেখেছিস পাশে যে মহিলাটি গেল, তোকে দেখাচ্ছিল যে মামা যাচ্ছে। তো এটি আসলে প্রাপ্তি, যে মামা, এটি ওই যে নাম ধরে চরিত্রটি। এবং নাটকটি যখন শেষ হয়ে যায় তখন অনেক অভিভাবক আমাকে ফোন দিয়েছে যে টিরিগিরি টক্কা কেন শেষ হয়ে গেল। এবং ভেরি রিসেন্ট আর এক্সপিরিয়েন্স হচ্ছে, ওই দিন আমাদের আরেকজন কলিগ, আমাদের একজন প্রিয় অভিনেতা ইরেশ জাকের, তার বিয়েতে গেলাম। তো সেখানে আমাদের আরেকজন
প্রিয় অভিনেতা এবং ডিরেক্টরস গিল্ডের উনি সভাপতি গাজী রাকায়েত। তো ওনার বাচ্চা দ্যুতি বিয়েতে গেছে। তো হঠাৎ করে এসে আমাকে দেখার পরে যে লাফ দিয়ে উঠেছে যে মামা। তারপরে তখন স্যার বললেন, গাজী রাকায়েত বলে যে কি ব্যাপার, যে আমার মেয়ে তো দেখি তো ভয়ানক ফ্যান। এটাই হচ্ছে প্রাপ্তি, যে কোন একটি চরিত্রের নাম এবং ধরে সবথেকে ডাকা। বড় কথা যে একজন শিশুর মনে যে দাগ কাটতে পেরেছে একটি চরিত্র, সে কিন্তু বড় হয়ে যাওয়ার পরও তার সেই চরিত্রের কথা মনে থাকবে। তার চরিত্রের কথা মনে থাকবে। তো এই নাটকটিও খুব ভালো লেগেছে। তো আসলে আমার মনে হয় যে দর্শক নাটক দেখে না, এটাও একেবারে সত্যও না, একদম ফেলে দেওয়ার মতো না। নাটকের গল্প যদি ভালো হয়, আমাদের একটা সংকট তো আছে যে বিজ্ঞাপন সংস্কৃতিতে বিজ্ঞাপনের একটি আধিক্য, সেই আধিক্যটা যদি না থাকে এবং নাটকের গল্প যদি ঠিকঠাক থাকে, নির্মাণটা যদি ভালো হয়, তাহলে নাটক অবশ্যই দেখে। এখনও বাংলাদেশের নাটক, আমাদের বাংলা নাটক দর্শক দেখে। না হলে ইউটিউব চ্যানেল থেকে শুরু করে টেলিভিশন চ্যানেলে, এই যে ঈদ আসছে, ঈদে যে 15-20টা চ্যানেলে আপনার 400 থেকে 450 নাটক, নতুন নাটক নির্মিত হচ্ছে। তাহলে এত নাটক নির্মিত হতো না, কেউ এই অর্থলগ্নি করতো না, দর্শক নাটক দেখতো না, আর আমরা রাস্তায় বের হওয়ার পরে এই রেসপন্সটা আমরা পেতাম না। অনেক সময় এরকম মনে হয় বা আমরা বলি যে ধারাবাহিক নাটকের থেকে একক নাটকের রেসপন্সটা বেশি। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয়? একক নাটক আপনি একসঙ্গে বসে দেখে ফেলছেন এবং সেখানে বিজ্ঞাপনেরও আধিক্য অনেক সময় কম থাকে। কারণ 1 ঘন্টা নাটকে অনেকে হয়তো ব্যবসার দিকটা দেখতে চান না, যে শিল্পের দিকটা দেখতে চান। একটা অকেশনকে ঘিরে হয়তো সেই নাটকটি প্রচার হয়। একই সঙ্গে সেই নাটকটি দেখা যায় ইউটিউবে পাওয়া যায় বিজ্ঞাপনবিহীন, দর্শক নির্ভেজালভাবে দেখে ফেলতে পারে। সেই জন্য 1 ঘন্টা নাটকের অনেক বেশি এক্সপোজারটা একটু বেশি হয়ে যায়। প্যারালালি যে নাটকগুলো ধারাবাহিক, যেমন ভালোবাসা কারকে যে এনটিভি যে ধারাবাহিকটি, এটি কিন্তু একদম এপিসোড কিন্তু ইউটিউবে আছে, আপনি সিরিয়ালি দেখতে পাবেন। যেমন আমি যখন টেলিভিশনে মিস করি বা কোনো কারণে, তখন আমি কিন্তু ইউটিউবে দেখি, এবং দর্শক ভিউয়ার্সও খুব বেশি। তার কারণ নাটকটি গল্প ভালো, নাটকটির নির্মাণ ভালো, নাটকটিতে যারা দর্শক তারা নিজেদেরকে খুঁজে পাচ্ছে। নাটকটি কখন দর্শকের নজরটা কেড়ে নেয়, দর্শকের ভালো লাগে যে নাটকের চরিত্রগুলোতে, নাটকের গল্পে যদি আমি আমাকে খুঁজে পাই, আমার বন্ধু, আমার স্বজন যখন তাকে খুঁজে পাবে নাটকের গল্পে, তখন নাটক দর্শক দেখবে। হ্যাঁ, সে জায়গা থেকে ভালোবাসা কারাকে তো আছে, আরও অসংখ্য নাটক আছে। ধারাবাহিক নাটকও কিন্তু ইউটিউবে জনপ্রিয়, কারণ গল্পের কারণে, নির্মাণের কারণে। সত্যি। তো পাশাপাশি মঞ্চের ব্যস্ততা কেমন এই মুহূর্তে? মঞ্চের ব্যস্ততা তো সব সময় ছিল, আছে, কিন্তু একটু সংকট হয় যেহেতু টেলিভিশনের ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে মঞ্চের ব্যস্ততা একটু ঝামেলা হয়। তারপরও চেষ্টা করছি, এখনো পর্যন্ত করে যাচ্ছি, মিস হয়নি। আমাদের ভেরি রিসেন্ট যে নাটকটি মঞ্চে এসেছে, আমি তো কাজ করছি আরণ্যক নাট্যদলে। তো সেই আরণ্যকের সর্বশেষ যে নাটকটি মঞ্চে এসেছে সেটি হচ্ছে জুবলি হোটেল। এটির রচনা এবং নির্দেশনা হচ্ছে মান্নান হীরা। আর এখানেও আমি নাটকটি, আমার যে চরিত্রটি সেটি হচ্ছে কৃষ্ণঢুলি, একটি 80 বছরের চরিত্র। আচ্ছা, তো এই যে আরণ্যকের সাথে আপনি আছেন, এই মঞ্চের সাথে সম্পৃক্ততা বা মঞ্চের প্রতি ভালোবাসাটা কবে থেকে শুরু করলেন? হ্যাঁ, সত্যিকার অর্থে হচ্ছে মঞ্চ দিয়ে প্রথমে শুরু হয়নি, সেটি হয়েছে আমার আবৃত্তি সংগঠন দিয়ে। এটি হচ্ছে 2001 সালের কথা। আমি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র। চট্টগ্রাম শিল্পকলায় যে আমি আবৃত্তি শেখার জন্য, তো আবৃত্তি শিখতে শুরু করি। তো একটা সময় সেই চট্টগ্রাম শিল্পকলার মঞ্চে আমি মঞ্চ নাটক দেখতে যাই, রক্তকরবী নাটক। সেই নাটকটি দেখার পরে আমার মধ্যে এক ধরনের স্পৃহা জাগে যে এভাবে নাটক তো আসলে চাইলে আমিও করতে পারি মনে হচ্ছে। তারপর একটা সময় চট্টগ্রাম শিল্পকলা একটি নাট্যদল, নাট্যাধার নামে এই সংগঠনের সাথে যুক্ত হই। শিখণ্ডী কথা নামে একটি নাটকে একটি হার্মাফ্রোডাইট চরিত্রে আমি অভিনয় করি। আনন্দ জামানের লেখা ছিল নাটকটি। তারপর সেখান থেকে পথ চলা শুরু। তারপর আরও স্পৃহা জাগে, না, মঞ্চটা আরও ভালোভাবে করতে চাই। এর মধ্য দিয়ে আমার বিশ্ববিদ্যালয় জীবনের শেষের দিকে 2005 সাল, এর মধ্যে আমি খবর নিয়ে দেখি যে আরণ্যক নাট্যদল বাংলাদেশের একটি নামকরা নাট্যদল। তারপর ঢাকায় এসি, কর্মশালা করি, একটা সময় চান্স পাই। তারপর আরণ্যকের সাথে সম্পৃক্ততা এখনো আছেন। তো আরণ্যকের কোন কোন নাটকে আপনি সংযুক্ত ছিলেন? আরণ্যকে যখন আমি জয়েন করি তখন আরণ্যকের আমি এবং বিদ্যাসাগর নাটকটি পাই, এবং বিদ্যাসাগর নাটক অভিনয় করি। সেটির রচনা ছিল মান্নান হীরা এবং নির্দেশনা ছিল মামুনুর রশিদ, আমার গুরু।
তারপরে সেখান থেকে আমি রারাঙে অভিনয় করি, তারপরে ভঙ্গবঙ্গ নাটকে অভিনয় করি, একটি পথনাটক ছিল আগুনের ডালপালা, সেখানে অভিনয় করি। জুবলি হোটেল যে নাটকটি এখন চলছে সেখানে অভিনয় করছি। সেটা তো চলতি প্রযোজনা। হ্যাঁ, একদম চলছে। এর একটু বলে রাখা ভালো, এর মাঝখানে আরণ্যকে কর্মশালা করার মাঝখানে আমি আরেকটি দলে কাজ করেছিলাম, সেটি হচ্ছে ব্যতিক্রম। এটির প্রতিষ্ঠাতা পরিচালক ছিল সৈয়দ মহিদুল ইসলাম মানু ভাই নামে পরিচিত। উনি হচ্ছেন বাংলাদেশের প্রথম এনএসডিয়ান, উনি এখন আর নেই। তারপর আমি একটা সময় চারুনিরমের সঙ্গে সম্পৃক্ত হই, চারুনিরম স্কুল অফ অ্যাক্টিং। সেখান থেকে 2010 সালে আমি স্টুডেন্ট অফ দ্য ইয়ার হই। সেটার সাথে আমার একটা সম্পৃক্ততা ছিল। এখন চারুনিরমের এক্সিকিউটিভ মেম্বার হিসেবে আছি। সেখান থেকে আমার আরেকজন গুরু গাজী রাকাই টেলিভিশনের, আর মঞ্চের গুরু মামুনুর রশিদ। আচ্ছা, এবং আপনি কিন্তু চলচ্চিত্রে অভিনয় করেছেন, হালদা চলচ্চিত্রে আপনি কাজ করেছেন। তো পুরো চলচ্চিত্র নিয়ে আসলে পরিকল্পনাটা কেমন? চলচ্চিত্রে কি রেগুলার হতে চান? চলচ্চিত্রে অভিনয়টা আসলে হুট করে ফেলা, কারণ আমার অভিনয়ের যে বয়স তাতে এখনো আমি মনে করি টেলিভিশনেও আমি এখনো আমার ইম্পর্টেন্স আমি এখনো মনে হচ্ছে এখনো প্রুভ করতে পারিনি। আমার মনে হচ্ছে আমাকে আরো অনেক দূর যেতে হবে, সেখানে চলচ্চিত্রে চলে আসা একদম হুট করে এটা অনেক দুঃসাহস বলা যায়। তো জানি না কতখানি হচ্ছে। হালদাতে অভিনয় করেছে, একটা ভালো চরিত্র ছিল তৌকির আহমেদের চলচ্চিত্র। একই সঙ্গে আমি আর কয়েকটি চলচ্চিত্র অভিনয় করে ফেলেছি, সেটি হচ্ছে ওয়াহিদ তারেকের আলগা নঙ্গর। আলগা নঙ্গরটি যে কোনো মুহূর্তেই রিলিজ হবে। তারপরে আরেকটি চলচ্চিত্র অভিনয় করেছে, সেটিও কিছুদিনের মধ্যে রিলিজ হবে, সেটি হচ্ছে কমলা রকেট, নূর ইমরান মিঠুর পরিচালনায়। আরেকটি চলচ্চিত্র শেষ করেছি একই সঙ্গে, সেটা হচ্ছে ঘন্টিঘর, এটা হচ্ছে পারভেজ আমিনের, এটিও রিলিজ হবে। আর তকির ভাইয়ের যে চলচ্চিত্রটি যে ফাগুনের হাওয়া এখন শুটিং হচ্ছে, সেটিতে অভিনয় করব কয়েকদিন পরে। এই হচ্ছে চলচ্চিত্রের অবস্থা। হ্যাঁ, এখন স্বপ্ন দেখছি আসলে সবগুলো চলচ্চিত্রের মুক্তির অপেক্ষায় থাকলাম। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জানি যে আগামীকাল আপনার জন্মদিন, তো জন্মদিনের অগ্রিম শুভকামনা জানাচ্ছি, অনেক অনেক শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে। আর আজকে আমাদের আয়োজনে এসেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আর বিশেষ দিন যে আগামী দিন আমার জন্মদিন, সেই জিনিসটাকে আগাম স্মরণ করে দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ এনটিভিকে, এনটিভির এই শুভ সন্ধ্যার এই চমৎকার আয়োজনে আমাকে ডাকার জন্যে। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।